সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা ইতিপূর্বে অ্যাসাইনমেন্ট সম্পর্কে নোটিশ পেয়েছো। তোমরা জানো যে আমাদের 18 নভেম্বর এবং 9 ডিসেম্বর দুই দিন সকাল 11টায় আমাদের কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো অ্যাসাইনমেন্টের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কৃষি প্রযুক্তির এর মধ্য থেকে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। চিত্রে একটা চিত্র দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের আলোচনার বিষয় কি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে পানি সেচ। তো সেচ সম্পর্কে তোমাদের ধারণা ষষ্ঠ শ্রেণীতেও হয়েছে। নিশ্চয়ই তোমরা জানো সেচ কাকে বলে। তো সেচের ধারণা দেওয়ার আগে এখানে একটা চিত্র আছে, দেখো এখানে একটি জমি, দেখো পানি শুকিয়ে গেছে, পানির অভাবে মাটি ফেটে গেছে এবং ফসল শুকিয়ে মরে যাচ্ছে। এখন যদি প্রাকৃতিকভাবে বৃষ্টি হয় তাহলে তো মাটিতে পানি আসবে, ফসলের উপকার হবে। কিন্তু যদি প্রাকৃতিকভাবে পানি সরবরাহ এভাবে না হয় তো কৃত্রিমভাবে আমাদের পানি দিতে হবে। তো এভাবে কৃত্রিমভাবে ফসলের ক্ষেতে বা যে কোনো উদ্ভিদে কৃত্রিমভাবে পানি সরবরাহ করা, এটাকে বলা হয় পানি সেচ, ইংরেজিতে যাকে বলা হয় ইরিগেশন। তাহলে ফসলের ক্ষেতে বা উদ্ভিদে কৃত্রিমভাবে পানি প্রয়োগ করা, এটা হচ্ছে সেচ। সেচের প্রয়োজনীয়তা আমরা এই চিত্র থেকে বুঝতে পারছি সেচ কত বেশি জরুরি। পানি আল্লাহ পাকের এমন এক নিয়ামত যে পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। এই পানির অপর নাম বলা হয়েছে জীবন। তো উদ্ভিদের ক্ষেত্রেও তাই, যদি প্রাকৃতিকভাবে বৃষ্টি না হয় সেক্ষেত্রে পানি সেচ উদ্ভিদের জন্য খুবই জরুরি। এই সেচ না দিলে কোনো ফসল বাঁচতে পারে না, কোনো ফসল উৎপাদন হতে পারে না। তো এই জন্য সেচের প্রয়োজনীয়তা অপরিসীম। তো এখন সেচের পাশাপাশি আরো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সেই সেচ ভূনিম্নস্থ পানি দিয়ে সেচ হোক বা ভূপরস্থ পানি দিয়ে সেচ হোক, যে কোনো প্রক্রিয়া আমরা সেচ দেই না কেন, আমাদের সেচের যে ব্যয়, অর্থ, শ্রম, সময় যে ব্যয় হয়, ফসল উৎপাদন যা হয় তার চেয়ে যেন ব্যয়টা আমাদের কম হয়। যদি ফসল উৎপাদনের আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে তো আমাদের সেই সেচ কখনো লাভজনক হবে না। তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেচের পানি যেন অপচয় না হয় বা অপব্যয় না হয়, পানি যেন নষ্ট না হয় এবং প্রয়োজন পরিমাণ যেন সেচ হয়, অতিরিক্ত না হয়। তো এই বিষয়টা আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা জেনে নেই যে সেচের পানি কিভাবে অপচয় হয়। সেচের পানি ফসলের ক্ষেতের পানির অপচয়ের
পদ্ধতি হচ্ছে তিন ভাবে অপচয় হতে পারে, পানি নষ্ট হয়ে যেতে পারে। একটা হলো বাষ্পীভবন, দুই হলো পানির অনুশ্রবণ, আর তিন হলো পানির চুয়ানো। বাষ্পীভবন বা ইভাপোরেশন সূর্যের তাপে প্রতিনিয়ত খাল বিল নদী নালা থেকে, ফসলের ক্ষেত থেকে, যে কোনো পানির উৎস থেকে কি হয়, পানি বাষ্পীভবন হয়ে উপরে যদি খোলা থাকে তাহলে বাষ্পীভবন হয়ে পানি বাতাসে মিশে যায়। তো এই বাষ্পীভবন ইভাপোরেশন এর দ্বারা পানির কিছুটা অপচয় হয়। তো এটা তো হবেই, এটা তো তোমার সব ফসলের ক্ষেত্রে এটা রোধ করা সম্ভব নয়। শুধুমাত্র যেখানে যেমন আলু ফসলের গোড়ায় আমরা কচুরি পানা ইত্যাদি দিই যাতে বাষ্পীভবনটা কম হয়, তো এই বাষ্পীভবন রোধ করার জন্য সব ফসলের ক্ষেত্রে পদ্ধতি অবলম্বন করা সম্ভব নয়। তবে সময় মতো এবং পরিমাণ মতো যদি পানি সেচ দেওয়া হয় তাহলে কিন্তু এই বাষ্পীভবন এর অপচয় থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। এরপর পানির অনুশ্রবণ। যেমন কি পানির অনুশ্রবণ? পানির অনুশ্রবণ হলো পানি সোজা মাটির স্তর ভেদ করে সোজা নিচের দিকে চলে যাওয়া। মাটির স্তর ভেদ করে পানি সোজা নিচের দিকে চলে যাওয়া, এটাকে বলে পানির অনুশ্রবণ। তো এটা তো পানির অপচয় হয়। সেচের নালা বা জমিতে যদি শক্ত স্তর না থাকে, যদি সেচের নালার নিচের দিকে বা জমিতে যদি নিচের দিকে শক্ত স্তর না থাকে, পানির অনুশ্রবণ করতে পারে, নিচে দিয়ে চলে যেতে পারে। এই জন্য নালা বা জমিতে শক্ত স্তর সৃষ্টি করে পানির অনুশ্রবণ রোধ করা যায়। যে সেচ নালা দিয়ে পানি সেচ দেওয়া আছে, সেই সেচ নালার তলাতে যদি পাকা করা না থাকে, শক্ত স্তর করে না দেওয়া থাকে, তাহলে পানি দূরের জমিতে পৌঁছার আগে অনেক পানি কি হয়ে যাবে, নালার নিচ দিয়ে মাটিতে অনুশ্রবণ হয়ে নিচের দিকে পানি চলে যাবে, অপচয় হয়ে যাবে। সুতরাং নালার তলদেশটা পাকা করতে হবে। এরপর হচ্ছে পানি চুয়ানো। পানি চুয়ানো হচ্ছে যে নিচের দিকে তো চলে যাওয়া আমরা অনুসরণ বলছি, এছাড়া পানি পাশের দিকে চলে যাওয়া, অন্য ক্ষেতে চলে যাওয়া বা অন্য দিকে পানি চলে যাওয়া, ক্ষেত থেকে পাশের দিকে পানি চুয়ে অন্যত্র চলে যাওয়া, এটা হচ্ছে পানি চুয়ানো। তো এই পানি চুয়ানোর দ্বারা পানি অনেক অপচয় হয়। সারাদিন তুমি পানি সেচ দিলে বা দীর্ঘক্ষণ পানি সেচ দিলে জমিতে, কিন্তু পানি যদি অন্যদিকে চলে যায়, তাহলে পানি প্রচুর অপচয় হবে। তোমার সেচের যে খরচ, শ্রম সবই কি হবে, অনেক বেশি লেগে যাবে এবং আমাদের পর্যাপ্ত আমরা ফসল চাষ করে লাভবান হতে পারবো না। তো এই জন্য এই চুয়ানো রোধ করতে। এখন চুয়ানো কিসের কারণে সেটা আমাদের জানা দরকার। যদি কোনো কারণে আশেপাশে জমির আইল ছিদ্র হয়ে যায় বা জমির পাশ দিয়ে কোনো গর্ত ইত্যাদি হয়ে যায়, তো পানি চুয়ে নষ্ট হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক সময় ইঁদুর জমির আইলের এপাশ ওপাশ গর্ত করে ফেলে, যার ফলে পানি চুয়ে অন্যত্র চলে যায়। সুতরাং ইঁদুর দমনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সেচের পানিকে রক্ষা করার জন্য। সেক্ষেত্রে তাহলে এখন আমরা জানি যে সেচের কার্যকারিতা, তাহলে আমরা পানি অপচয়ের কি কি কারণ হয় সেটা আমরা জানা। এখন সেচের কার্যকারিতা বৃদ্ধির জন্য আমাদের কি করবে, অর্থাৎ আমাদের সেচ যাতে ফলপ্রসূ হয়, আমাদের পরিমিত সেচের মাধ্যমে ভালো ফসল আমরা পেতে পারি, অতিরিক্ত খরচও হয় না, অল্প পানিতেই যতটুকু দরকার ঠিক ততটুকু সেচ দিয়ে আমাদের কাজ হয়ে যায়, অপচয় হয় না, আমরা এভাবে লাভবান হতে পারি। তো এই জন্য সেচের কার্যকারিতা বৃদ্ধি করা প্রয়োজন। তো সেচের কার্যকারিতা বৃদ্ধির পদ্ধতিগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। আমি এখানে সংক্ষেপে মূল পয়েন্টটা লিখেছি, তোমরা লক্ষ্য করো, বইও আছে।
বই থেকে তোমরা পড়ে নেবে। আর এভাবে পয়েন্ট করে যদি লিখে নাও তাহলে সংক্ষেপে তোমরা মনে রাখতে পারবে। তাহলে সেচের কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রথম হলো যেটা করতে হবে সেটা পরিমাণ মতো সেচ। ফসলের এক এক স্টেজে এক এক রকম সেচ প্রয়োজন হয়। তো যে পরিমাণ সেচ প্রয়োজন জাস্ট সেই পরিমাণ সেচ দেওয়া। যখন বেশি দরকার বেশি, যখন কম দরকার কম, যখন কম দরকার তখন তুমি যদি বেশি সেচ দিয়ে দাও তাহলে কিন্তু ফসলের উপকার হবে না, ক্ষতি হবে, অপচয় হবে, পানির অপচয় হবে। তার পরিমাণ মতো সেচ। তারপরে সময় মতো সেচ, যখন দরকার তখন। হ্যাঁ, জমিতে পানি আছে, মাটি ভেজা আছে, এখন তুমি যদি সেচ দিয়ে দাও তাহলে তো তোমার কি হবে, অপচয় হবে, ফসলের উপকার পরিবর্তন ক্ষতি হতে পারে। তাহলে সময় মতো যখন প্রয়োজন, যে সময় প্রয়োজন। আইল বাঁধা, আইল বেঁধে দিতে হবে। একটু আগে আমরা বলেছি যে ইঁদুরটা দিতে ছিদ্র করতে পারে, বা অন্য কোনো কারণে মানুষ বা পশু চলাচলের কারণে আইল ভেঙে যেতে পারে, যার ফলে পানি কি হয়ে যাবে, পানি তোমার চুয়ে নষ্ট হবে। তাই জন্য আইল বেঁধে দিতে হবে ভালোভাবে। বিকেলে বা সন্ধ্যাবেলা পানি সেচ দেওয়া। বিকেলে বা সন্ধ্যাবেলা পানি সেচ দিলে সেই পানিটা উদ্ভিদে বেশি কাজে লাগে, ভালোভাবে সেটাকে পালন করতে পারে। তো এই জন্য বিকেলের দিকে সেচ দেওয়া। সারির মাঝে সেচ দেওয়া। হ্যাঁ, ফসলের ক্ষেত্রে যখন তুমি সেচ দিচ্ছ তো সারিবদ্ধ ফসলের দুই সারির মাঝে পানি সেচ দিলে বেশি ভালো। হ্যাঁ, বেশি কার্যকর হয়। ফসল গোড়ার মাটি সরে গিয়ে ফসলের ক্ষতি হয় না। সারির মাঝে সেচ দেওয়া। মাটির বুনট অনুসারে সেচ দেওয়া। মাটির বুনট অনুসারে তুমি যদি সেচ দাও, মাটির বুনট হলো মাটি কোন ধরনের, অর্থাৎ বেলে মাটি না এঁটেল মাটি না দোআঁশ মাটি। বেলে মাটিতে তো একটু পানির অপচয় বেশি হয়। হ্যাঁ, এঁটেল মাটিতে তোমার পানি অপচয়টা কম হয়। কিন্তু এই মাটির বুনট অনুসারে তোমার সেচের পানির পরিমাণটা নির্ভর করে। তো কাজে মাটির বুনট খেয়াল রেখে আমাদের সেচ দিতে হবে, কতটুকু সেচ বেশি না কম লাগবে সেটা চিন্তা করে দিতে হবে। নালা মেরামত, নালা যদি কখন ভেঙে যায় সেটা একটা হলো আইলে বেঁধে দেওয়া। আর নালা যেটা, যে সেচ নালা দিয়ে পানিটা দূর দূরান্তের জমিতে যাবে, তো ওই নালা যদি ভাঙা থাকে তখনও পানির অপচয় হয়। শুধু নালা মেরামত করতে হবে সঠিক পদ্ধতিতে। সেচের বিভিন্ন পদ্ধতি রয়েছে। হ্যাঁ, নালা সেচ, প্লাবন সেচ, বর্ষণ সেচ, বৃত্তাকার সেচ, এই সেচগুলি এখন সঠিক যে জমিতে বা যে ফসলের যে ধরনের সেচ তোমার ভালো অ্যাপ্রোপ্রিয়েট, সেই পদ্ধতিতে সেচ দিতে হবে। নালা ঢালু থাকা, অর্থাৎ নালাটা পানির উৎস থেকে, যেখান থেকে পানি দেওয়া হচ্ছে সেখান থেকে নালাটা একটু ঢালু হবে যেদিকে যাচ্ছে সেদিকে, তাহলে পানির অপচয়টা কম হবে। আর এরপরে ইঁদুর দমন তো অবশ্যই করতে হবে। ইঁদুর দমন না করলে পানি ইঁদুর ছিদ্র করে দেবে সেচ নালাতে বা জমিতে, তো পানির অপচয় হবে। সুতরাং ইঁদুর দমন খুবই জরুরি। আর জমিতে জৈব পদার্থ প্রয়োগ করলে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, আর যার ফলে জমির উর্বরতাও বৃদ্ধি পায়, পানির অপচয়টাও কম হয়। সুতরাং জৈব পদার্থ জমিতে প্রয়োগ করা এটাও খুবই উপকারী। তাহলে সেক্ষেত্রে আমরা জানলাম সেচের কার্যকারিতা বৃদ্ধির উপায়গুলি। তো এটা মনে রাখবে। তো এটাও কিন্তু অ্যাসাইনমেন্টে থাকতে পারে। আমরা যে আলোচনা আজকে করলাম এগুলি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে থাকার সম্ভাবনা আছে। তোমরা ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে ডেট দেওয়া হয়েছে ইনশাআল্লাহ 18 নভেম্বর, সেদিন তোমরা আসলে অ্যাসাইনমেন্ট পাবে। তো আশা করি এই প্রশ্নগুলি তোমরা এখান থেকে তোমরা উপকৃত হবে। তো বাড়িতে আরো ভালো করে পড়াশোনা করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।